বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ। সংবিধান মেনেই নির্বাচন, বলছে আওয়ামী লীগ। অশান্তি সৃষ্টির অভিযোগ বিএনপির। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একসাথে কাজ করছে ওয়াশিংটন, ঢাকা। মানবাধিকার রক্ষায় গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতির প্রশংসায় এডিবি। পূর্বাভাস ছাড়িয়ে যাবে প্রবৃদ্ধি। ডেঙ্গুতে 24 ঘন্টায় রেকর্ড 19 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি প্রায় 1800 রোগী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। অমর সৃষ্টিতে বেঁচে আছেন নন্দিত হুমায়ুন। প্রয়াণ দিবসে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। প্রশাসনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করা গেলে নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দেশ ও জনকল্যাণে প্রণীত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগে 2015 সাল থেকে শুরু হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই বা এপিএ। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ও সম্মানী। 2021-22 অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন করা 10 মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করেন সরকার প্রধান। প্রথম হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ব্যক্তি পর্যায়ে সম্মাননা দেওয়া হয়েছে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারকে। মোবাইল বিভাগের সচিব। দুর্বার অগ্রযাত্রায় বাংলাদেশ যেন পিছিয়ে না যায় আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারা আছে আমাদের, কারণ সময় তো ফুরিয়ে যায়, কিন্তু আমরা কতটুকু এগোতে পারলাম সেই সময়ের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সেই সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলা। কাজে আজকে আমি বলতে পারি যে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পেরেছে। যেটা আমরা করতে পেরেছি আমাদের সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই। সীমাবদ্ধতা ডিঙিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের নেপথ্যের কর্মকাণ্ড তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করেই কিন্তু আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যেটা লক্ষ্য স্থির করেছিলাম সেটা আমরা অর্জন করতে পেরেছি। এটা আমি মনে করি যে খুব কম দেশ এটা করতে পারে, কারণ আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে, তার মাঝে আমাদের জনসংখ্যা অনেক বেশি। সেই জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সমস্ত ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া এটা কঠিন কাজ। যে কোনো অসাধ্য সাধনে দুর্নীতি বর্জিত আন্তরিকতাকে প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এই যোগাযোগটা থাকে, জবাবদিহিতাটা থাকে, সেভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে, এখন যে লক্ষ্যটা আমরা স্থির করছি 41-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা আমরা করতে পারবো। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও আমরা অনেকাংশ অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে তুলে ধরেন সরকার প্রধান। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে 26 সাল থেকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বিএনপির আশা পূরণ হয়নি। রাজধানীর তেজগাঁ 7 রাস্তা থেকে মহাখালী পর্যন্ত শান্তি উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। আহমদ বাবুর রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ যোগ দেন দলের নেতাকর্মীরা। সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন, ষড়যন্ত্র হচ্ছে,
তবে জনগণই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। এই দেশ একটা সার্বভৌম দেশ, এখানে অন্য কোনো দেশের উপদেশ কিংবা নির্দেশ এখানে কোনো কাজ হবে না। এখানকার কনস্টিটিউশন অনুযায়ী যা হবার, যেভাবে গণতন্ত্র, যেভাবে সরকার পরিবর্তন হয় সেভাবেই হবে। বিএনপি ভাইদের অনুরোধ করব, আপনার রাজনীতির দল, আপনারা বিদেশি কোনো ষড়যন্ত্রে ক্রিয়ারক হওয়ার চেষ্টা করেন না। নির্বাচনে আসুন, নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করুন জনগণ আপনার পাশে আছে কিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নৈরাজ্যের পথে হাঁটছে। আমেরিকা বলে গেছে কাউকে ছাড়া কোনো কিছু নয়, বাংলাদেশের নিয়ম সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি চেয়েছিল হাসিনা ছাড়া নির্বাচন, সংবিধানের নিয়ম ইউরোপও বলেছে, আমেরিকাও বলেছে, বিএনপি মাথা খারাপ হয়ে গেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপিও সংবিধান মেনেই নির্বাচন চায়, তবে কোন সংবিধান এ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের নেতারা। পদযাত্রা কর্মসূচিতে বলেন, সাবেক বিচারপতি খায়রুল হকের কাটাছেঁড়া সংবিধানে নির্বাচনে যাবে না বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগও করেন তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। এক দফা দাবিতে উত্তরা আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিএনপির পদযাত্রা। অংশ নেয় দলের নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগে সমাবেশে বিএনপির নেতারা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন। বিএনপি সংবিধানের অধীনে নির্বাচনে যাবে, তবে বিচারপতি খায়রুল হকের কাটাছেঁড়া সংবিধানে নয় বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শান্তির সমাবেশের নামে অশান্তি সৃষ্টি না করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করছে ওয়াশিংটন ও ঢাকা। মানবাধিকার, শ্রম অধিকার, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতির মাঠে সরব বিদেশি কূটনীতিকরা। গেল সপ্তাহে ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক দল, নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও তার প্রতিনিধি দল। ওইসব বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জোর দেন মার্কিন প্রতিনিধি দল। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে আসে একই ইস্যু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার আবারও স্পষ্ট করেন ওয়াশিংটন ঢাকার একসাথে কাজ করার বিষয়টি। One of the things I have emphasized from this podium that the Undersecretary emphasized in her trip is the importance of the United States and Bangladesh working together to achieve Bangladesh's goal of free and fair elections. বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মানবাধিকার, গণমাধ্যম, জবাবদিহিতা এসবই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে অগ্রাধিকার ইস্যু। আর এসব নিয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বলে জানান।
crucial role of civil society, human rights defenders, journalists, and labor activists, accountability for human rights abuses. These are important issues in our bilateral relationship because we believe these should be shared priorities for our two countries. এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন করলে তার জবাব দেননি ম্যাথু মিলার। The sanction is working, I guess. I didn't hear a question, so go ahead. দুলি মল্লিক, একুশে টেলিভিশন। Please. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন চাপ থাকলেও দেশের অর্থনীতি এখনো গতিশীল আছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। দীর্ঘ প্রায় 16 মাস পর 14 দল নেতাদের সাথে বৈঠকে বসেন জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী জানান সরকার এখন পর্যন্ত 6 লাখ গৃহহীনকে 2% জমি এবং আধা পাকা ঘর দিয়েছে। সৌরবিদ্যুতের পাশাপাশি বায়ু থেকে বিদ্যুতের ব্যবস্থা করেছে। পানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কেউ আগ্রহী হলে তাও উৎসাহিত করা হবে। বিএনপি আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে বিশ্বব্যাংক টাকা দেয়া বন্ধ করে দিয়েছিল বলে মনে করিয়ে দেন সরকার প্রধান। দুর্নীতির যে ধরাও পড়লো খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, কোকোয়েরা সহ, এবং আপনারা জানেন যে তারেকের মামলায় এফবিআই লোক এসে কিন্তু সাক্ষী দিয়ে গেছে, কারণ তাদের কাছেই ধরা পড়েছিল এদের দুর্নীতি। এটা এবং তাদের যে মানি লন্ডারিং, এই মানি লন্ডারিং করার পর যে টাকা পাচার করেছিল সেখান থেকে 40 কোটি টাকা কিন্তু আমরা আনতে সক্ষম হয়েছি। মুশকিল হচ্ছে যেসব দেশে রাখে সেখান থেকে আনাটাই মুশকিল, তারাও তো টাকাটা ছাড়তে চায় না, কিন্তু টাকাগুলি আরও অনেক বিএনপির অনেক নেতারই টাকা ফ্রিজ করা আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি পর্যায়ক্রমিকভাবে সেগুলি নিয়ে আসতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যপণ্য আমদানিতে কিছুটা সমস্যা হলেও দেশে যেন কোনো সংকট তৈরি না হয় সে ব্যবস্থা করেছে সরকার। সমস্যা পড়ে গেছে আমরা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার ফলে স্যাংশন কাউন্টার স্যাংশন, এই স্যাংশন আর কাউন্টার স্যাংশনের ফলেই এখন কোনো জিনিস কেনা কাটা করা বা অর্থ দেওয়া এগুলি বা সব দিক থেকে কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া। আগে যে গম আমরা $200 কিনতাম সেটা আমাদের $600 কিনতে হয়েছে। পরিবহন যেটা $800 আমরা পেতাম জাহাজ ভাড়া, সেটা $3000-4000 হয়ে গেছে, আর সেটা পাওয়া যাচ্ছে না, কারণ আমরা কিন্তু বেশিরভাগ গম টম আনতাম ইউক্রেন, বেলারুশ, রাশিয়া, সেখান থেকে। কাজে মাঝখানে তাদের একটা মানে চুক্তি হয়েছিল জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের মাধ্যমে, তখন কিছু সরবরাহ বেড়েছিল। আপনারা জানেন যে এখন আবার কি অবস্থা হবে জানি না, তবে আমাদের চালের অভাব নেই। সরকার প্রধান বক্তব্যে আরো বলেন পদ্মা সেতুকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। পদ্মা সেতু নিয়ে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল আমাকে, কারণ তখন তারা দুর্নীতির অভিযোগ এনেছিল। আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, এটা তারা প্রমাণ করতে পারেনি, মামলা করেছিল ফেডারেল কোর্ট কানাডা, বলে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ ভুয়া, মিথ্যা। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব। আমি জানি তখন যখন আমি ঘোষণা দিই আমি কোনো সমর্থন পাইনি, অনেকেই বলছে এটা সম্ভব না, তাই বলছে এটা সম্ভব। বাংলাদেশের জনগণ আছে আমার পাশে, এই জনগণ থাকলে এখানে অসম্ভব বলে কিছু নেই, এবং আমরা কিন্তু নিজেদের টাকায় পদ্মা সেতুটা নির্মাণ করতে সক্ষম হয়েছি। খাদ্য মজুদের সুবিধার জন্য এবং গোডাউন খালি করতে যারা রেশন পান তাদের 3 মাসের বরাদ্দ এবং ভিজিএফ ভিজিডির পণ্য 3 মাসের একসাথে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা করে আমরা সেগুলি বাস্তবায়ন করতে পারি। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। পূর্বাভাসের চেয়ে 2022-2023 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হয়েছে। বুধবার প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের জুলাই মাসের আউটলুকে উঠে আসে এ তথ্য। এতে বলা হয় আশঙ্কা অনুযায়ী রপ্তানি কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে সরকারের নীতির কারণে প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে উৎপাদনমুখী বিভিন্ন প্রতিষ্ঠান। মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও আগামীতে তা কমবে বলে আশা করছে এডিবি। দুলি মল্লিকের আরও একটি রিপোর্ট। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, বছরে কয়েক দফায় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেও বলিষ্ঠ অর্থনীতির ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ভর্তুকি, প্রণোদনা সহ সরকারের নানা উদ্যোগে কাটিয়ে উঠেছে নেতিবাচক প্রভাব।
বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক বা এডিওতে উঠে আসে এই চিত্র। এতে বলা হয় 2022-23 অর্থবছরে বাংলাদেশে 5.3% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এডিবি। তবে এরই মধ্যে তা 0.7% বেড়ে 6% পৌঁছেছে। প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি আরও বেশি হবে বলে মনে করছে সংস্থাটি। এডিবি জানায়, প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ার মূলে রয়েছে সরকারি উদ্যোগ ও ব্যবস্থাপনা। সরকারি নীতি সহায়তার কারণেই গত অর্থবছরে ছোট বড় সব ধরনের উৎপাদনমুখী কারখানা প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। বেড়েছে সরকারি বিনিয়োগও। আর এসব কারণেই আমদানি যেমন কমেছে, তেমনি ধারণার চেয়ে বেশি হয়েছে রপ্তানি। সব মিলিয়ে 2022-23 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার পূর্বাভাস ছাড়িয়ে যাবে বলে মনে করছে এডিবি। 2024 অর্থবছরে 6.5% প্রবৃদ্ধির পূর্বাভাসও অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। তবে মূল্যস্ফীতি বাড়লেও এডিবি বলছে, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম কমতে থাকলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলেই ধারাবাহিকভাবে কমবে মূল্যস্ফীতি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ডেঙ্গুতে 24 ঘন্টায় রেকর্ড 19 জনের মৃত্যু হয়েছে। স্মরণকালের মধ্যে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন 1792 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, শুধু ঢাকাতেই মারা গেছে 17 জন, আর ঢাকার বাইরে 2 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে 1792 জনের। এর মধ্যে শুধু ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 922 জন, আর ঢাকার বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 812 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 25,792 জন। আক্রান্তদের মধ্যে 36.9% নারী ও 63.1% পুরুষ। ঢাকা উত্তর সিটির নিজস্ব বাজেটে এডিস মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে আরও 10 জন ম্যাজিস্ট্রেট মাঠে নামানো হচ্ছে। মাহমুদ হাসানের প্রতিবেদন। সময়ের সাথে পাল্লা দিয়ে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণের ব্যাপকতা দেখা দিলেও এবার আগেই এই জ্বর এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু থেকে রক্ষার একমাত্র উপায় এডিসের প্রজনন স্থল ধ্বংস করা। বনশ্রীর একটি স্কুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেন উত্তরের মেয়র। বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে এর প্রকোপ অনেকটাই কমে আসবে। বিভিন্ন সরকারি সংস্থার গ্যারেজের মধ্যে যেখানে গাড়ি ধুচ্ছে, এটিতেও আমাদের জন্য অসম্ভব ব্যাপার। আমরা মনে করি যে যেভাবে আমরা দেখছি ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে, আমার মনে হয় আমাদের বিভিন্ন বাসা বাড়ি অফিস আদালতে যারা আছে আমরা একটু সিরিয়াস না। যার বাসার থেকে একজন পরিবার চলে যায় সে কিন্তু জানে কত ভয়ানক। আমাদের সবাইকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। এই মশা নিয়ন্ত্রণে রাখতে উত্তর সিটি এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। আমাদের 10টি অঞ্চলের জন্য অনতিবিলম্বে 10 জন ম্যাজিস্ট্রেট দিতে হবে। আমাদের যে নিজস্ব ম্যাজিস্ট্রেট এটি ছাড়া আরো 10 জন ম্যাজিস্ট্রেট দিতে হবে। এডিস মশার আমাদের বাংলাদেশ সহ অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই যাচ্ছে, কিন্তু আমরা আমাদের চিন্তা করতে হবে এবং চিন্তার জন্য আমি এবারটা বাজেটে সর্বাত্মক বেশি বরাদ্দ রেখেছি এই আমাদের এডিস মশার জন্য। সামাজিক সচেতনতা তৈরি করতে পারলেই এডিসের বিরুদ্ধে জয় সম্ভব বলেও জানান মেয়র। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বারবার সতর্ক করার পরও কোনো ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে গ্যাস পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, নির্মাণাধীন কোনো ভবন মালিককে লার্ভার জন্য সতর্ক ও জরিমানা করার পরও পরিষ্কার পরিচ্ছন্ন করা না হলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হবে। এডিস মশার লার্ভা নিধনে সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালগুলোর ভিতর ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কোথাও যদি এরকম এডিস মশার প্রজনন পাওয়া যায়, তাহলে সেখানে প্রথমবার তাদেরকে এটা পরিষ্কার করে দিয়ে আসবে, সতর্ক করে দিয়ে আসবে। সেকেন্ড টাইম যদি না হয় তাদেরকে জরিমানা করবে। আর এরপরও যদি তারা বলে যে না, তারা এটা করতে থাকবে, তাহলে তাদের কনস্ট্রাকশন বন্ধ করে দেবে।
বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ু বিদ্যুৎ উৎপাদনে $130 কোটি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রুপ পিটারসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন। 100টি অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগেরও আহ্বান জানান। এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত দুই দেশের 50 বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। লক্ষ্মীপুরে যুবক সজীব বিএনপি পুলিশের সংঘর্ষে নয় ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে এমন মত দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি ফেরদৌস বেগম নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিএনপির এক দফা দাবিতে চলা পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায়। এ সময় বিএনপির এক কর্মী নিহত হওয়ার খবর প্রকাশ হয়। তবে পুলিশ জানায় সংঘর্ষের স্থান থেকে 2-2.5 কিলোমিটার দূরে পাওয়া যায় সজীবের মরদেহ। সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফিরোজা টাওয়ারের গলির মুখে 4 থেকে 5 জন ছেলে সজীবকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে সজীব দৌড়ে ফিরোজা টাওয়ারের ভেতরে প্রবেশ করে। পুলিশ সুপার জানান, ফিরোজা টাওয়ারের বাসিন্দা নোমান হোসেন গুরুতর আহত সজীবের সঙ্গে কথা বলেন। পরে পুলিশের জরুরি নাম্বারে কল করা হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমাদের মোড় থেকে কলেজ রোডের যে একটা রোড আছে, সেই রোডের 150 গজ দূরে তার ফাঁকে আবার একটা গলি আছে। সেখানে আমরা সিসি ফুটেজে দেখেছি যে হঠাৎ করে 3-4 জন ওখানে একজন স্টেপ করছে এবং সেই ছেলেটি, আমি সিসি ফুটেজ আপনারা দেখবেন, আমি দিব আপনাদেরকে, সেই ছেলে দৌড়ে চলে এসে ফিরোজা টাওয়ার নামে একটা বিল্ডিং এর বড় দরজা খুলে ভিতরে ঢুকে সে পিছন থেকে লাগানোর চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ মৃত্যুর সময় নোমানের কাছে দেয়া সজীবের বক্তব্য যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। তখন সে জিজ্ঞেস করেছে, তুমি কি এই পদযাত্রা মিছিলে আসছো নাকি? সে বলছে না। তখন বলছে যে তারা তোমাকে মারলো কেন? তো বলে 4-5 জন আমাকে মারছে। তখন কেন মারছে তোমাকে? তো সে যেটা বলেছে যে আমার কাছে 30 টাকা পয়সা পাই এবং সে বিবাহ করেছে, এই সংক্রান্ত বলার আর সে নাকি কথা বলতে পারেনি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় পুনঃ তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন ও 12টি দেশ। যৌথ বিবৃতিতে হিরো আলমের উপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে সই করেছেন কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। এতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সকলের প্রতি আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে। সোমবার বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রের সামনে হিরো আলমের উপর হামলা হয়। এই ঘটনায় এরই মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, যারা বাংলাদেশের ছোটখাটো বিষয় নিয়ে বিবৃতি দেয়, সেসব দেশে মানুষ হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা ঘটলেও কোনো উচ্চবাচ্য হয় না। Ask them why আপনারা কেন জিজ্ঞেস করেন না যে প্রতিদিন লোক মারা যায় বিভিন্ন দেশে, তখন তারা কেন স্টেটমেন্ট দেয় না? আর বাংলাদেশ হইলে একটা মগের মূল্য পাইছে ওরা। দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। আর এই কারে মারলো এইটা ইনভেস্টিগেট করে দেখতে হবে কে মারিয়েছে। ওরাই কি এমন হতে পারে যে কেউ কেউ এটাতে ইনভলভ ছিল? উই ডোন্ট নো। বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বের হয়ে আসেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তারা বিভিন্ন জায়গায় সংঘর্ষকে প্রভোগ করেছে, সংঘর্ষকে প্রভোগ করে তারা সংঘর্ষ বাঁধিয়েছে, এটি তাদের উদ্দেশ্য। এবং তারা এই ধরনের সংঘর্ষ বাঁধিয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা সেটির সুযোগ তাদের দিব না। অর্থাৎ বিএনপি যে সাংঘর্ষিক রাজনীতি করে এবং জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কর্মসূচি থেকে তারা যে সরে আসেনি, সেটি তারা গতকাল প্রমাণ করেছে।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। বুধবার বিকেলে দলীয় পদযাত্রা কর্মসূচি শেষ করে ফেরার পথে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী ক্যাম্পে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। তখন আওয়ামী লীগের কেউ ঘটনাস্থলে ছিলেন না। হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও যুবলীগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এরপর যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ মহানগর বিএনপির কার্যালয় এলাকায় পাল্টা হামলা চালায়। এ সময় বিএনপিরও কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে পুলিশ এসে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সরিয়ে দেয়। অপ্রচলিত বাজারে বাড়ছে পোশাক রপ্তানি। বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি প্রায় 31.5%। বিশ্লেষকরা বলছেন বিষয়টি খুবই ইতিবাচক। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে প্রচলিত অপ্রচলিত উভয় বাজারই গুরুত্বপূর্ণ। বাজার ও পণ্য বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বিদায়ী 2022-23 অর্থবছরে 55.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 84.58% অর্থাৎ 46.99 বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক থেকে। আর রপ্তানির সিংহভাগই হয়েছে ইউরোপ ও আমেরিকার মতো প্রচলিত বাজারে। তবে পশ্চিমা বাজারে এবার রপ্তানি খানিকটা কম হয়েছে, কিন্তু উল্টো চিত্র অপ্রচলিত বাজারে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে গেল অর্থবছরে অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে 8.37 বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি 31.38%। 2021-22 অর্থবছরে প্রবৃদ্ধি ছিল 25.39%। এদিকে গেল অর্থবছরে জাপানে 1.59 বিলিয়ন, অস্ট্রেলিয়ায় 1.15 বিলিয়ন এবং ভারতে 1.01 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। এর মধ্যে অস্ট্রেলিয়া ও ভারতে প্রথমবারের মতো বিলিয়ন ডলার পোশাক রপ্তানির মাইলফলক অর্জন করে বাংলাদেশ। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন বাজার বহুমুখী করার সরকারি বেসরকারি উদ্যোগের ইতিবাচক ফল মিলেছে। অপ্রচলিত বাজারে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। আমাদের নন ট্র্যাডিশনাল যে মার্কেটগুলি তো চায়নার দখল যেখানে ছিল সেই জায়গাটা একটু কমেছে। কমার কারণে ওখানকার কাস্টমার বায়ার ব্র্যান্ডরা মানে বাংলাদেশে কিছুটা ঝুঁকে পড়েছে। ইন্ডিয়া, জাপান, কানাডা এবং খুব সম্ভবত অস্ট্রেলিয়াকে মেন করা হচ্ছে। প্রথমে একটু বলে রাখা দরকার যে এই মার্কেটগুলোকে আমরা নন ট্র্যাডিশনাল বলবো কি না সেটার একটা বিষয় থাকবে, কারণ এই মার্কেটগুলোতে কিন্তু আমরা বেশ কয়েক বছর যাবৎ কিন্তু রপ্তানি করছি এবং ভালোও করছিলাম। এদিকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও রপ্তানি বেড়েছে, তবে রপ্তানি আয় আশাব্যঞ্জক নয়। যদিও এই দুই অঞ্চলে পোশাক রপ্তানির বড় সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য নন ট্র্যাডিশনাল মার্কেট হচ্ছে চায়না, মিডল ইস্টের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ল্যাটিন আমেরিকান কান্ট্রিজগুলো। এই দেশগুলো কিন্তু সবাই মোটামুটি ভালো করছে। মধ্যপ্রাচ্য আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, এটা আমরা অনেকদিন যাবত চেষ্টা করতেছি। আর ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যেমন ব্রাজিল, সবচেয়ে বড় মার্কেট সেখানে হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিলে আমাদের একটা ট্যারিফ ব্যারিয়ার আছে। অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে 4% নগদ সহায়তা দেয় সরকার। গত অর্থবছরে মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশীদারিত্ব 14.96% থেকে বেড়ে উন্নীত হয় 17.82%। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত 72 কিলোমিটার ডাবল রেল লাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইনটি চালু হলে ডাবল লাইনে রূপান্তর হবে ঢাকা চট্টগ্রাম রেলপথ। এই রুটে 70 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচলের সক্ষমতা তৈরি হবে। একই সাথে মালবাহী কন্টেইনার চলাচলেরও সক্ষমতা কয়েক গুণ বাড়বে। প্রকল্প পরিচালক জানান 2020 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে। চলতি বছরের মার্চ সীমান্ত জটিলতায় নিরসন হলে এই রেলপথের নির্মাণ কাজ শেষ হয়। নন্দিত জন হুমায়ুন আহমেদ, যার লেখার জাদুতে মুগ্ধ বাংলাভাষী লক্ষ লক্ষ মানুষ। বহুমাত্রিক লেখকের নাটক আর উপন্যাসের অস্তিত্বমূলে লুকিয়ে রয়েছে সমাজের গভীরতম সব আখ্যান। জনপ্রিয় কথা সাহিত্যিকের 11তম প্রয়াণ দিবসে বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। ভারিক্কির চেয়ে সরল কিন্তু সুগভীর চরিত্র নির্মাণে অনন্য অবদান রয়েছে হুমায়ুন আহমেদের। পশু মানুষের চেয়ে শ্রেষ্ঠ,
এই ব্যাপারটা আমি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছি না। বাংলা নাটককে নতুন জীবন শুধু দান করেননি, করেছেন জীবন্ত, মানবিক ও গ্রহণীয়। ওই আনিস ছেলেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। চরিত্রের বাংময়তায় তাই তিনি অবিনশ্বর, কারণ তার সিনেমায় যেমন আছে আবহমান বাংলা, তেমনি কাহিনীর প্রান্ত জুড়ে সমান্তরাল মহান মুক্তিযুদ্ধ। আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। কথা সাহিত্যেই শুধু নয়, নিজস্ব সুর আর স্বর আলাদা ভঙ্গি এনেছিল ধ্রুপদী শিল্পকলায়। এমনকি প্রাচীন বাংলাও প্রাঞ্জলভাবে ধরা দিয়েছে তার সঙ্গীতে। হারাতে বসা লালন সাঁই, ম্রিয়মান রবীন্দ্রনাথ নজরুল কিংবা জীবনানন্দ জসিমউদ্দিনের ভাবধারা নবরূপে সৃজন করেছেন তিনি। ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বহুমাত্রিক হুমায়ুন মধ্যবিত্তের যাপিত জীবন, ভেতর বাহিরের অন্তর্দ্বন্দ্ব, নৈতিক আর অনৈতিকতার দান্দিকতা ফুটিয়ে তুলেছেন তার মতো করে। রাজনীতির স্তাবকতায় একেবারে উদাসীন হুমায়ুন ছিলেন দেশ মাতৃকার পক্ষে সরব এক যোদ্ধা। নিঃস্বার্থপ্রেমী এই কথাশিল্পের বদৌলতে ৭০ দশকের পর অসংখ্য মানুষ হয়েছিলেন বইমুখী। এমনকি অমর একুশে বইমেলার প্রাণও ছিল তার লেখনী। ২০১২ সালের ১৯ জুলাই প্রয়াত হন এই কিংবদন্তি, কিন্তু বেঁচে আছেন শত চরিত্রের মধ্য দিয়ে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদকে স্মরণ করলেন স্বজন ও শুভানুধ্যায়ীরা। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনিদ ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান ভক্তরা। এ সময় ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ুন আহমেদের নাটক, সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান শাওন। একদম অনৈতিকভাবে ইউটিউব কিছু চ্যানেলে এবং ওটিটি প্ল্যাটফর্ম, আমি নামগুলো বলবো না, নামগুলো বললে হয়তোবা ওনারাই লজ্জা পাবেন, বাংলাদেশের একদম সামনের সারির ওটিটি চ্যানেলগুলোতে এই ওনার সৃষ্টি নাটকগুলো চালানো হচ্ছে কোনো রকম চুক্তিপত্র এবং অনুমতি ছাড়া। শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চায় সামাজিক মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্ম পেন্সিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করেছে অনলাইন রিয়েলিটি শো প্রতিভার খোঁজে পেন্সিল। ফেসবুকের মাতৃ সংগঠন মেটা ও গ্লোবাল গিভিং এর সহযোগিতায় আয়োজিত হয় এই রিয়েলিটি শো। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজন শেষে হয় শোয়ের গালা রাউন্ড। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বলেন, পেন্সিল ফেসবুক গ্রুপের সদস্যদের সৃজনশীলতা প্রদর্শনের বিশাল এক সুযোগ তৈরি করে দিয়েছে এই রিয়েলিটি শো। এই আয়োজনের প্রতিযোগীরা গান, আবৃত্তি, ফটোগ্রাফি ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন। ফেসবুক গ্রুপ পেন্সিল ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর যাত্রা করে। বিশ দলের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় জাতীয় ফুটভলি প্রতিযোগিতা। এ বিষয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, ফুটভলি বাংলাদেশে নতুন হলেও সারা বিশ্বে খেলাটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। শিগগিরই বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়বে। ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১২ ও নারী বিভাগে ৮টি দল অংশ নিচ্ছে। আর এরই সঙ্গে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ। সংবিধান মেনেই নির্বাচন, বলছে আওয়ামী লীগ। অশান্তি সৃষ্টির অভিযোগ বিএনপি। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একসাথে কাজ করছে ওয়াশিংটন, ঢাকা। মানবাধিকার রক্ষায় গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতির প্রশংসায় এডিবি। পূর্বাভাস ছাড়িয়ে যাবে প্রবৃদ্ধি।
ডেঙ্গুতে 24 ঘন্টায় রেকর্ড 19 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় 1800 রোগী। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।